সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তো আগের ক্লাসে আমরা বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শিখব বোর মতবাদের সার্থকতা ও সাফল্য এবং পাশাপাশি এর সীমাবদ্ধতাগুলো। তো প্রথমেই বোর মতবাদের সার্থকতাগুলো আমরা একটু আলোকপাত করে নিই। এর সাফল্য বা সার্থকতার প্রথমে রয়েছে পরমাণুর স্থায়িত্ব, অর্থাৎ বোর মতবাদের সবচেয়ে বড় সাফল্য হলো পরমাণুর কক্ষপথের স্থায়িত্বের ব্যাখ্যা। এর প্রস্তাব অনুসারে যেহেতু ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না, তাই এ কক্ষপথে শক্তি স্থির। এ কারণে শক্তিস্তর সমূহ তথা সামগ্রিকভাবে পরমাণুর স্থিতিশীল। অর্থাৎ বলা হয়েছে যখন পরমাণুতে কোন একটি কক্ষপথে ইলেকট্রন সমূহ স্থির, অর্থাৎ স্থির বলতে এটি কোনো শক্তি স্তরে লাভ দিয়ে যায়নি আসেনি, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট কক্ষপথে বিরাজমান, তখন এটি কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না, যার ফলে এই কক্ষপথগুলো কি স্থিতিশীল অর্থাৎ স্থির। যার ফলে বোঝা যায় যে নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো অনুমোদিত স্থিতিশীল কক্ষপথ রয়েছে, যেখানে ইলেকট্রন সমূহ কি করে, বিরাজ করে। তো কক্ষপথের স্থায়িত্ব এই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। এরপরে বলা হয়েছে বর্ণালীর ব্যাখ্যা। আরেকটি বড় কৃতিত্ব হলো বোর মডেল এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম। এক ইলেকট্রন যেমনকার হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন, হিলিয়াম প্লাস চার্জ, অর্থাৎ হিলিয়ামে দুটি ইলেকট্রন প্লাস হলে একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে যে হিলিয়াম একটি ধনাত্মক চার্জ সৃষ্টি হয়, অর্থাৎ এখানে একটা ইলেকট্রন বিদ্যমান। লিথিয়ামের তিনটি ইলেকট্রন, দুটি চলে যাওয়ার পর 2+ চার্জ, সেখানে একটি ইলেকট্রন বিদ্যমান। এবং বেরিলিয়ামের চারটি ইলেকট্রনের তিনটি ইলেকট্রন চলে গেলে 3+ চার্জ হয় এবং একটি ইলেকট্রন বিদ্যমান থাকে। এই আয়ন সমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। অর্থাৎ বর্ণালীর ব্যাখ্যার ক্ষেত্রে এক ইলেকট্রন সমূহ যেসব আয়ন বা পরমাণু রয়েছে সেসবের বর্ণালীগুলো এই যে তত্ত্ব বোর পরমাণুবাদ তার সাহায্যে ব্যাখ্যা করা যায়। ব্যাসার্ধ নির্ণয়, শক্তি স্তরের আকার বা ব্যাসার্ধ নির্ণয় করা সম্ভব। যেহেতু স্থায়ী পরমাণুর স্থায়িত্ব বলতে যে চারদিকে যে কক্ষপথগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাই এর ব্যাসার্ধ নির্ণয় করা যায়। শক্তির মান, বিভিন্ন শক্তি স্তরে আবর্তনকারী ইলেকট্রন সমূহের শক্তির মানও এ মত অনুসারে হিসাব করা যায়। অর্থাৎ শক্তি স্তরে আবর্তনকারী ইলেকট্রন সমূহের শক্তি, যে পরিমাণ শক্তি থাকে সেটির মানও এই মতবাদ অনুসারে কি করা যায়, নির্ণয় করা যায়। তাহলে পরমাণু স্থায়িত্ব, বর্ণালীর ব্যাখ্যা, ব্যাসার্ধ নির্ণয় এবং শক্তির মান, সুতরাং পরমাণুর স্থায়িত্ব, বর্ণালীর ব্যাখ্যা, ব্যাসার্ধ নির্ণয় এবং শক্তির মান, এই চারটি বিষয় হচ্ছে বোর মতবাদের সার্থকতা। আর সীমাবদ্ধতার মধ্যে রয়েছে দ্বিমাত্রিক কাঠামো। বোর মডেলের সবচেয়ে বড় ত্রুটি হলো এটি পরমাণুর দ্বিমাত্রিক কাঠামো প্রস্তাব করেছে, অর্থাৎ এটি কি ত্রিমাত্রিক কোনো কাঠামো নিয়ে আলোচনা করতে পারেনি। দ্বিমাত্রিক ছবিটি কেমন হবে সেটি নিয়ে এটি ব্যাখ্যা করতে সক্ষম। এরপরে হচ্ছে সকল বর্ণালী ব্যাখ্যায় অসমর্থ। বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও এর সাহায্যে বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ যেসব পরমাণু বা আয়নের একটি ইলেকট্রন, শুধুমাত্র সেসব ক্ষেত্রেই বর্ণালীর ব্যাখ্যা এর সাহায্যে করা যায়, কিন্তু যাদের একের অধিক ইলেকট্রন রয়েছে সেসব ক্ষেত্রে বর্ণালীর কোনো সুষ্ঠু ব্যাখ্যা এর সাহায্যে দেওয়া সম্ভব হয়নি। সূক্ষ্মরেখার ব্যাখ্যায় সীমাবদ্ধতা। সূক্ষ্মরেখাটা কি, এই যে বর্ণালী এক শক্তিস্তর থেকে অপর শক্তিস্তর ইলেকট্রন যখন প্রতিটি স্থানান্তরের জন্য বোর মডেল অনুসারে বর্ণালীতে এক একটি রেখা পাওয়া যাওয়ার কথা, অর্থাৎ ইলেকট্রন যখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তর বা উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে আসে, তখন যে বর্ণালী তৈরি হয়, এই বর্ণালী সৃষ্টির সময় এক একটি রেখা পাওয়া যাওয়ার কথা। কিন্তু উচ্চ শক্তির বর্ণালী বীক্ষণের সাহায্যে বিশ্লেষণ করলে দেখা যায় যে কোনো রেখার উপর একাধিক বর্ণালী রেখা পতিত হয়েছে, অর্থাৎ এসব সূক্ষ্মরেখার মধ্যে আসলে একটা নাই, এখানে একাধিক রেখা উপস্থিতি দেখা যায়। তো এই যে সীমাবদ্ধতা, এটি হচ্ছে একটি কি ব্যাখ্যার সাথে এই ব্যাখ্যাটি মিলে না, যার ফলে এটি একটি সীমাবদ্ধতা। তো এটার আবার ব্যাখ্যা দেওয়া হয়েছে এভাবে যে পরমাণুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের প্রভাবে এইসব রেখা, যে একটা রেখা পাওয়া যাওয়ার কথা সেগুলো আসলে চুম্বক ক্ষেত্র সৃষ্টির প্রভাবে এই রেখাগুলো বিশ্লেষিত হয়ে
তা থেকে একাধিক রেখা পাওয়া যায়, একে জিম্যান প্রভাব বলে। তো আমরা একটা নতুন টার্ম শিখলাম, জিম্যান প্রভাব। এবং আরেকটি কথা হচ্ছে, আবার তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ওইসব রেখা বিশ্লেষিত হতে পারে, এর নাম স্টার্ক প্রভাব। তো ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি। ধরো এখান থেকে ইলেকট্রন লাফ দিয়ে এখানে আসলো, তো এর ফলে একটা বর্ণালী হয়, এতে বর্ণালীতে একটি রেখা পাওয়ার কথা, কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বিক্ষেপণের সাহায্যে দেখলে দেখা যায় এখানে আসলে একটি নয়, একাধিক রেখা, খুব সূক্ষ্ম আকারে একাধিক রেখা পাওয়া যায়। তো এই একাধিক রেখা কেন হয়, পরবর্তীতে ব্যাখ্যা করা হয়েছে যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বা তড়িৎ ক্ষেত্রের প্রভাবেও এই বর্ণালী একটা রেখায় বিশ্লেষিত হয়ে একাধিক রেখায় পরিণত হতে পারে। তো চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যদি হয় এটাকে বলা হয় জিম্যান প্রভাব, আর যদি তড়িৎ ক্ষেত্রের প্রভাবে হয় এটাকে বলে স্টার্ক প্রভাব। এই দুইটা প্রভাব সম্বন্ধে বলা হয়েছে। এবারে বলা হয়েছে তরঙ্গ ধর্ম ব্যাখ্যায় অপারগতা। বোর মতবাদ অনুসারে পরমাণুতে ইলেকট্রনের শুধু কণা ধর্ম রয়েছে, অর্থাৎ ইলেকট্রন কি করে, একটা কণার মতো আচরণ করে। কিন্তু আইনস্টাইনের মতবাদ অনুসরণ করে বিজ্ঞানী ডি ব্রগলি দেখিয়েছেন ইলেকট্রনের কণা ধর্মের পাশাপাশি আবার তরঙ্গ ধর্ম রয়েছে, অর্থাৎ ইলেকট্রন কণার মতো আচরণ করে আবার একটা তরঙ্গের মতো আচরণ করে। এরই ভিত্তিতে বিজ্ঞানী হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি উপস্থিত হয়েছে। অর্থাৎ আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে একটা কি কণা, কিন্তু যে আইনস্টাইনের তত্ত্বের উপর ভিত্তি করে বিজ্ঞানী ডি ব্রগলি দেখাইছে এই কণাও না, এটা শুধু কণা না, এটা আবার তরঙ্গের মতো আচরণ করে, একই সাথে কণা এবং তরঙ্গ। তো এর ফলেই কোনো সময় এটা ইলেকট্রন তরঙ্গ, আবার কোনো সময় কণা। এর ফলে অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি উদ্ভব হয়েছে, অর্থাৎ বোর মতবাদের এটা একটা ত্রুটি। কৌণিক ভরবেগ, কোনো রকম কোনো ব্যাখ্যা ছাড়াই কৌণিক ভরবেগ অর্থাৎ এম নিউ আর এন এস বাই 2 পাই, এই যে ফর্মুলাটা এটি বোর পরমাণু মত অনুসারে দেওয়া হয়েছে কৌণিক ভরবেগ নির্ণয় করার জন্য, কিন্তু এটার যে মূলত যে আসল ব্যাখ্যা সেটা কোনো কিছুর উপস্থাপন এই মতবাদে নেই। তো আমরা ত্রুটিতে কি শিখলাম, ত্রিমাত্রিক কাঠামো, অর্থাৎ এখানে ত্রিমাত্রিক কোনো কাঠামো নেই, শুধুমাত্র দ্বিমাত্রিক কাঠামো দেখানো হয়েছে। সকল বর্ণালী ব্যাখ্যায় অসমর্থ, অর্থাৎ একটা ইলেকট্রনের বেশি যদি ইলেকট্রন থাকে সেক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। সূক্ষ্ম রেখার সীমাবদ্ধতা, অর্থাৎ আপাত দৃষ্টিতে একটি রেখা পাওয়ার কথা, কিন্তু যে বর্ণালী বীক্ষণ উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে একাধিক রেখা উপস্থিত। তরঙ্গ ধর্ম ব্যাখ্যা পাওয়ার কথা, অর্থাৎ এর মাধ্যমে শুধু ইলেকট্রনের কণা ধর্ম ব্যাখ্যা করা সম্ভব, তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করা যায় না। এবং কৌণিক ভরবেগ নির্ণয়ের যে সূত্রটি দিয়েছে সেটির প্রকৃতপক্ষে সম্পূর্ণ ব্যাখ্যা এখানে অনুপস্থিত। তো এটাই ছিল বোর পরমাণু মতবাদের সার্থকতা এবং সীমাবদ্ধতা। তো আশা করি তোমরা বোর পরমাণুবাদের এই যে সীমাবদ্ধতা এবং সাফল্য, এই দুটো বিষয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ।